আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে এবং সরাসরি চলে যাই আলোচনায়। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। সম্প্রতি ইউটিউবার হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি আলোচনায়, যেটি আমি আজকে হেডলাইন করেছি যে আম্মা সালাম দিয়েছেন। কথাটা আমাদের সমাজে আমরা এটা ভদ্রতা করেও বলি, কিন্তু এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। এটার মধ্য দিয়ে অনেক কিছু প্রকাশিত হয়েছে। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটি বিএনপির কতখানি রাজনীতির কতখানি পরিপক্কতার প্রকাশ ঘটায়। যে একটা জটিল কঠিন সমীকরণ নিয়ে বর্তমান সরকার অগ্রসর হচ্ছে, সেই সমীকরণে বিএনপি নিজে কতটা দক্ষতা অর্জন করতে পেরেছে, সরাসরি এই প্রশ্নটা দিয়ে শুরু করি। আপনি বৈঠকটি আপনি নিজে কেমন দেখেছেন? প্রথমত, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান উভয়ের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এটা উভয় গ্রুপের জন্যই এক্সট্রিম রিস্ক। এখন সময় না যাওয়া পর্যন্ত বলা যাবে না যে এটা আলটিমেটলি কার জন্য লাভজনক হবে এবং কার জন্য ফলাফল হবে। আমরা যেটা প্রাথমিকভাবে যেটা দেখেছি যে এই বৈঠকে যদি অভিনয় বলেন, প্রদর্শন বলেন, তারপরে শেষে শো আপ বলেন, উভয় পক্ষই এখানে সর্বোচ্চ সৌজন্যতা দেখিয়েছেন। তাদের ভদ্রতা, বিনম্রতা, তারপরে শেষে তাদের শিক্ষা দীক্ষা, কূটনৈতিক সৌজন্য সবকিছু এক্সট্রিম লেভেলে হয়েছে, যেটি গত 15-20 বছর 30 বছরে আমাদের দেশে আসলে রাজনৈতিক অঙ্গনে শীর্ষ পর্যায়ে এরকম ভদ্রতা, এরকম সৌজন্যতা দেখা যায়নি। সাধারণত এখানে ফর্মালিটিসটা বেশি হয়, কিন্তু এখানে ইনফর্মাল ওয়েতে একে অপরের প্রতি সৌজন্যতা দেখানো হয়েছে। আন্তরিকতার কোনো অভাব ছিল না কোনো পক্ষেই, এবং উভয়কে লক্ষ্য করে হেসেছেন, করমর্দন করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, একান্ত ব্যক্তিগত আলাপ আলোচনা করেছেন। এবং আমি যতটুকু দেখেছি জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের উভয়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং হাসির মধ্যে কোনো ভণ্ডামি ছিল না, এবং আন্তরিকতা ছিল, এবং একে অপরকে ফিল করছিলেন যে আসলে দে শুড মিট আর্লিয়ার, তাদের আসলে অনেক আগেই দেখা করা উচিত ছিল। এখন এটা বিভিন্ন কারণ হতে পারে যে বিএনপি খুব প্রয়োজন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আমাকে আসলে যে অবস্থা আমি পড়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাপোর্ট, ফ্রেন্ডশিপ, কোঅপারেশন আমাদের খুব দরকার। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও তারও তারেক রহমান সাহেবের বিএনপির সাপোর্ট, কোঅপারেশন এর সবই খুব দরকার ছিল। তো ফলে কি হলো, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কোনো মানুষকে যদি কাছাকাছি পাওয়া যায়, তখন যে ধরনের একটা আবেগ উচ্ছ্বাস দেখা যায়, সে ধরনের আবেগ এবং উচ্ছ্বাস এখানে দেখা দিয়েছে। এটা হলো পজিটিভ। আর নেগেটিভ যে বিষয়গুলো আছে সেটা হলো যে বৈঠকটা হয়েছে একান্ত দুই নেতার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে, এবং দুই নেতা একটি টু শব্দ উচ্চারণ করেননি এখন পর্যন্ত, টিল নাও। এবং বাইরে যারা ওনাদের পক্ষে আলাপ আলোচনা করেছেন, সেটা হলো একটা গতানুগতিক কথার, যে এই কথার কোনো এই মুহূর্তে কোনো পলিটিক্যাল ভ্যালু নেই অ্যাট দিস মোমেন্ট। সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব কিংবা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব যে কথা বলেছেন, সেই কথার এই মুহূর্তে কোনো পলিটিক্যাল গুরুত্ব নেই। কিন্তু ওনাদের দুজনের যে বৈঠক, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেবের যে বৈঠক, এটা পুরো রাজনীতির সকল হিসাবপত্র ওলটপালট করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে। দীর্ঘদিন ধরা যারা তারেক রহমান সাহেবের বন্ধু ছিলেন, পলিটিক্যাল অ্যাসোসিয়েট অ্যান্ড ফ্রেন্ড, তাদের মধ্যে ভয়, হতাশা, আতঙ্ক দেখা দিয়েছে যে এখন আমাদের কি হবে। এতদিন তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে, জামাতকে ভয় দেখিয়ে বা তাদের যাকে বলা হয় একটা উপলক্ষ করে আমাদের রুটি রুজির কিছু ব্যবস্থা হয়েছিল, আমাদের একটা গুরুত্ব বেড়েছিল, আমাদের একটা ভবিষ্যৎ দেখা দিয়েছিল। এখন কি হবে এটা নিয়ে তাদের মধ্যে, তারা উপরে উপরে উচ্ছ্বাস জানাচ্ছে, কিন্তু তলে তলে তাদের সকলেরই কিন্তু মন খারাপ। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা গত দীর্ঘদিনের বন্ধু, জামাত, এনসিপি থেকে শুরু করে কিংস পার্টির প্রায় 70টি দল, তাদের বক্তব্য হলো যে এখন আমাদের কি হবে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কথাবার্তা বলে
সেখানে এরকম একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক করলেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমান সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্যই প্রস্তুত আছেন, এবং ওটা করে তিনি টুস করে দেশ থেকে চলে যাবেন, অথবা দেশে তিনি প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের গ্রুপ মানে জায়গাতে বসবেন, এরকম একটা জায়গাতে বসবেন। তাহলে আমাদের কি হবে? আমরা তো সবাই বিএনপির একেবারে এবং তারেক রহমানের রোশানলে পড়ে গেলাম, আমাদের এই ভবিষ্যৎ কি হবে? তো এই যে একটা সমীকরণ, এই সমীকরণ কিন্তু এখন চলছে। থার্ড যে ফেজ যেটা ধরেন, সেই ফেজটা হলো যদি জনাব তারেক রহমান সাহেবের আউট শো ধরেন বা বাহ্যিক যে তার যে আচরণ, আদার দেন আমি যা বললাম তার বাইরে, ইমপ্লাইড এখানে যে উদ্দেশ্য, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমপ্লাইড উদ্দেশ্য, সেখানে দেখবেন যে দুইজনই তাদের শক্তিমত্তা প্রদর্শন করছেন। দুজনই তাদের জেদ এবং জিদ, মানে দুটো, জিদ এবং জেদ একই শব্দ মনে হলো, বাংলা ব্যাকরণে দুটোর আলাদা শব্দ রয়েছে। তো তারা জিদও দেখিয়েছেন, জেদও দেখিয়েছেন, এবং জিহাদও দেখিয়েছেন। এখানে আপনি লক্ষ্য করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের নিকট অপছন্দের মানুষ যারা আছে বিএনপি, তার মধ্যে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানতম। তো এই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সরাসরি যে মন্তব্য করেছেন, ইউনূস সাহেব তো ভীষণ রকম সেন্সিটিভ মানুষ, তিনি মুখে হাসেন, কথা বলেন কম, কিন্তু প্রায় সব বিষয়গুলো, খুঁটিনাটির বিষয়গুলো তিনি খুব কগনিজেন্সে নেন। তো বিএনপির কোন লোক কি বলে, আমরা ইউটিউবাররা কে কি বলে, উনি সব কিছু কিন্তু জানেন। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশ থেকে অন্য সব লোক বাদ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে নিয়ে গেলেন, তখন এখানে বোঝা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার দৃঢ়তা দেখাতে চান। তিনি তাকে একটা মেসেজ দিতে চান যে আমি সবকিছুর ঊর্ধ্বে একটা দলের প্রধান, এটাই আর কি। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যা কিছু ই করলেন, তো সেখানে দেখেন বিএনপির একটা স্পষ্ট দাবি ছিল যে দুজন উপদেষ্টার পদত্যাগ, তার মধ্যে সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব খলিলুর রহমান সংবাদ সম্মেলন করে তারা এই দুজনের পদত্যাগ দাবি করেছেন, এবং এই দাবি এখন অব্যাহত আছে। তো সেখানে বাংলাদেশে যখন সালাউদ্দিন সাহেব বৈঠক করলেন, সেখানে তাদেরকে রিসিভ করার জন্য সজীব ভুইয়াকে উনি বসায় রাখলেন যমুনাতে। তারপর আবার এখানেও দেখেন খলিলুর রহমান সাহেবকে তিনি সঙ্গে করে নিয়ে গেছেন, এবং তারেক রহমান সাহেবকে গাড়ি থেকে রিসিভ করার জন্য তিনি খলিলুর রহমান সাহেবকে পাঠিয়েছেন। তাহলে বোঝার চেষ্টা করেন যে ওনার বয়স যথেষ্ট হয়েছে, উনি 86 বছর 87 বছর, এখন তো আরো 1 বছর বেড়ে গেল 87-88 বছর, কিন্তু ওনার জিদ একটু কমেনি। উনি ওই যে গ্রামীণ ব্যাংক যখন প্রতিষ্ঠা করেছিলেন ওই সময়টাতে তার যে জিদ ছিল, তারপরে শেষে শেখ হাসিনার সঙ্গে তিনি যে লড়াই করেছেন তখনও তার যে জিদ ছিল, ওই জিদ তার একটুও কমেনি। এটা হলো এই মিটিংয়ের বাহ্যিক দিক। আরেকটি হলো যে আপনি যদি শব্দগত ব্যুৎপত্তি চিন্তা করেন, সেখানে দেখবেন যে তারেক রহমান সাহেব খুবই সংযত কথা বলেছেন, যেটা প্রেসের সামনে সেটা বলেছেন আপনার শরীর কেমন, খুব সাধারণ। আর দ্বিতীয় কথা হলো আম্মা সালাম দিয়েছেন, আল্লাহ আম্মা সালাম দিয়েছেন। তো এই যে কথা খুবই সংযত। আমরা তো যে কোনো একটা জায়গাতে আমার কথাই চিন্তা করেন, আপনার কথা চিন্তা করেন, আমরা কোনো একটা জায়গাতে পৌঁছে গেলে খুব আবেগপ্রবণ হয়ে যাই এবং অনেক অপ্রয়োজনীয় কথা বলা শুরু করি। তো সেখানে তারেক রহমান সাহেবের যে গাম্ভীর্য, ম্যাচিউরিটি, এই দুটো কথার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। আমরা প্রেস বলেন, মিডিয়া বলেন, এর বাইরে তো অন্য কোনো কথা পাচ্ছি না। তো সেই জায়গাতে তিনি যেভাবে সংযত ছিলেন, উনিও ওনার জায়গাতে সংযত ছিলেন। জিজ্ঞাসা করছেন কেমন ছিলেন, এই যাচ্ছে এই যাচ্ছে, এর বাইরে আর উনি কিন্তু কোনো কথা বলেন, এই যাচ্ছে আলহামদুলিল্লাহ, টেনে টুনে যাচ্ছে। তো যাই হোক, আর উনি বললেন যে ঠিক আছে, তাকেও আমার সালাম দিন, আপনার মাকেও আমার সালাম দিন। এখন এখানে যদি আসলে সত্যিকার অর্থে আন্তরিকতা থাকতো এবং রিয়েলি একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতেন, তাহলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা চমৎকার বৈঠক হতে পারতো বাংলাদেশে বেগম খালেদা জিয়ার। রনি ভাই, উনি কি বলেছেন আপনার মাকেও সালাম দেন? বলেননি, উনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম। না না না, উনি বলছে আপনার মা, আমি শুনিনি, এবার তাকে বলছে তাকে আমার মানে আপনার মাকেও সালাম দেন, কথা বলেননি। আচ্ছা, এনিওয়ে আমি হয়তো অত অ্যাটেনটিভ ছিলাম না, বাট হোয়াট এভার মেবি। আপনি চাইলে আমি শুনে আসতে পারবো। না না না, আমার দরকার নেই। আমার মূল ব্যাপারটা হলো যে উনি যে বেশি কথা বলেননি, মানে মাকে সালাম, আম্মা আপনাকে সালাম দিয়েছেন, 3টি শব্দ।
উনি এর এগেনস্ট হাইয়েস্ট 3টা বা 4টা শব্দ উচ্চারণ করেছেন, নট মোর দ্যান দ্যাট। এটা হলো আমার মানে কথার মূল মানে উনি সীমা অতিক্রম করেননি, উনি আবেগপ্রবণ হয়ে যাননি তারেক রহমান সাহেবকে দেখে, তারেক রহমান সাহেব তাকে দেখে আবেগপ্রবণ হননি। তো এই হলো আলাপ আলোচনা। আর আলাপ আলোচনার যে গোপনীয় যে বিষয়গুলো রয়েছে, সেই গোপনীয় অনেকগুলো বিষয় নিয়ে উভয় পক্ষই কানাঘুষা চলছে সমাজে। যেমন এরশাদ আজকে দেখলাম যে উনি যে ওনার আন্দোলন আবার চাঙ্গা করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই গেটে তালা থাকবে, আন্দোলন চলবে, অন্য কোনো সার্ভিস চলবে না, শুধু জরুরি সেবা চলবে, এবং সেই জরুরি সেবা তাও আবার তাদের অধীনে। সো এই বৈঠকের আমার কাছে আন্তরিকতার একটা প্রশ্ন, আমি আমার জায়গাতে মনে করি যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিএনপির বন্ধুত্ব চাইতেন, তাহলে বিএনপিকে তো আসলে ইমিডিয়েটলি কিছু একটা দিতে হবে হ্যাপি করার জন্য। হ্যাপি করার জন্য এই মুহূর্তে বিএনপি আন্দোলন করছে সেই এরশাদের মেয়র নিয়ে। তো এটা নিয়ে একটা সুন্দর কথা হতে পারতো, এটা কথা হতে পারতো, এখানে মেয়র না হোক প্রশাসক হিসেবে তো তাকে নিয়োগ দেওয়া যেতে পারতো, এবং এই কথাটা নিয়ে যদি একটা ওরকম বিবৃতিতে আসতো যে দুই নেতার এই বক্তব্য, এটা সিদ্ধান্ত গেছে, দ্যাট উইল বি ডান, তাহলে বোঝা যেত যে ইটস এ পারফেক্ট ফ্রেন্ডশিপ। এইগুলো একটা ঘটনা। ফলে এই বৈঠকের ভবিষ্যতে নিয়ে কি হবে না না হবে এটা এখনো বলা যাচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লেভেল, সেই লেভেলে আসলে বেগম জিয়ার সঙ্গে তার যে বৈঠকটা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতো এবং দেশের মানুষ এটা খুব সুন্দরভাবে মেনে নিত। উনি এখন লন্ডনে গেছেন, অনেকে অভিমান করছেন, জামাত অভিমান করছেন, অনেকে অভিমান করছেন, কিন্তু উনি যদি বেগম জিয়ার সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করতেন, কেউ অভিমান করতো না, বরং তার সম্মান বাড়তো এবং একে তার আন্তরিকতা প্রমাণ হতো, এবং এটা এখনো শেষ হয়ে যায়নি, এটা এখনো তিনি যেতে পারেন। তো এই হলো ওনার সাথে তার যে ফার্স্ট বৈঠক হলো, এটা আমার ব্যক্তিগত এবং প্রাথমিক মূল্যায়ন। এখন বাকিটা আপনার প্রশ্নের উপর নির্ভর করে। জি জি জি, আপনি আসলে একটা সামারি করে দিয়েছেন আপনার মূল্যায়নটি, যে এতগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলি নিয়ে কোনো আলাপ আলোচনা কিছুই হলো কিনা আমরা জানি না। শুধুমাত্র নির্বাচন নিয়ে আলোচনাই হলো 1.5 ঘন্টা বসে। কোন কোন বিষয়গুলি এসেছে? খলিলুর রহমান ছিলেন, আমরা জানি যে তিনি আপনার করিডোর এবং বন্দর নিয়ে উনি খুবই আগ্রহী। এমনকি ডক্টর ইউনূস বলেছেন কেউ যদি বিরোধিতা করে তাহলে প্রতিরোধ গড়ে তুলতে, তাই না? তো তার মানে তিনি এই বিষয়ে অ্যাডামেন্ট। এই নিয়ে কোনো আলোচনা হলো কিনা? যেহেতু সংশ্লিষ্ট উপদেষ্টা উপস্থিত ছিলেন, ওদিক দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন, যিনি আবার অনেকখানি সংশ্লিষ্ট এই কারণে তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন বিএনপির আমলে, চট্টগ্রামের সন্তান তিনি, তাই না? তো সবগুলি মিলিয়ে মানে আমি ব্যক্তিগতভাবে যেটা জানতে চাই যে করিডোর এবং বন্দর প্রশ্নে তারা কোনো সমঝোতা, কোনো রকম আলাপ আলোচনা করেছেন কিনা? আপনার কি অনুমান করছেন বা কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, আমার কাছে কোনো তথ্য নাই। আমি যে ইউটিউবিং করি বা কন্টেন্ট ক্রিয়েট করি, এটা অ্যাবসলিউটলি হলো একটা এডিটোরিয়াল ফর্মে। অবস্থা দেখে আমার যা মনে হয় বিচার এবং বিশ্লেষণ, আমি সেই কথাগুলোই বলি। কোনো তথ্য নিয়ে বা কোনো গোপন সংবাদের ভিত্তিতে, এমনকি কোনো অনুমান নির্ভর কোনো কথা বলি না। তো যার জন্য এখানে আমার আসলে ওইরকম কোনো তথ্য নাই, কোনো কিছু নেই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বৈঠকের যে সার্বিক এবং পারিপার্শ্বিক যে সমস্যা এবং সম্ভাবনা, প্রথমত বিএনপি এই মুহূর্তে আসলে খুবই বিপদে আছে। বিপদে আছে, ক্ষমতায় তারা যদি আরো 5 বছর পরেও যায়, এটা কোনো বিপদ না। বিপদটা হলো সারা বাংলাদেশে তার যে দলের ভিতরে আনরুলি লোকজন ঢুকে গেছে। এরা হয়তো গত 15 বছর আসলে অনেকেই বিএনপির সঙ্গে ছিলেন না, কিন্তু এই পট পরিবর্তন পরে অল অন এ সাডেন তারা হাইব্রিড বিএনপি হিসেবে, বা ওবায়দুল কাদের সাহেব যেটাকে কাউয়া বলতেন, কাউয়া আওয়ামী লীগ, তেমনি হাইব্রিড মুরগি বা কাউয়া যে প্রকৃতির যে সকল লোক বিএনপির নামধারী, সেই সমস্ত লোক বিএনপির মধ্যে ঢুকে গেছেন। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের কিছু বর্ণচোরা, তারাও কিন্তু মানে ঢুকে গেছে বিএনপির মধ্যে, এবং স্থানীয় যারা লুটপাটের যে গোষ্ঠীটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছে, ভীষণভাবে অতিষ্ঠ করে ফেলছে। তো এই জিনিসগুলো আমরা যারা সাধারণ আমজনতা, আমরা যেভাবে বুঝছি, বিএনপির হাইকমান্ডও বুঝছে। এখন থানা পুলিশ বলেন, ডিসি বলেন, এরা ওই স্থানীয়ভাবে যে টাউট বাটপার, এদের বেশিরভাগ লোকের সাথে মিলেমিশে তারা এই কাজ করছে। যারা অনেস্ট অফিসার তারা নীরবে সহ্য করছে, কান্নাকাটি করছে, আর যারা দুষ্ট চক্র তারা ওদের সাথে মিলেমিশে ভাগাভাগি করছে।
এবং যারা আপনি জানেন যে এই ডিসিএসপি নির্বাচন মানে মনোনয়ন একটা বিরাট অর্থ, হাজার হাজার কোটি টাকার অর্থ এখানে লেনদেন হয়েছে। এবং একজন ডিসি যদি সে অনেক টাকা দিয়ে নিয়োগ লাভ করে থাকে, তাহলে তো এই সময়টাতে তার টাকাটা তুলতে হবে। তো সেই টাকাটা তোলার জন্য সারা দেশে যে তাণ্ডব চলছে, সেই তাণ্ডবে প্রশাসনের কর্তা ব্যক্তি একই সঙ্গে পাবলিকের মধ্যে যে সকলে যে নতুন হাইব্রিড কাউয়ার টাইপের যে সব বাজে লোক হয়ে গেছে, এইগুলোর কারণে বদনামটা হচ্ছে কিন্তু বিএনপির, অন্য কারোর নেই। আর যা কর্ম ঘটছে এগুলোকে আবার দশমুখে প্রচার করার জন্য আওয়ামী লীগ আছে, জামাত আছে, এনসিপি আছে। আবার যেখানে এনসিপি আছে সেখানে আবার তাদের অপকর্ম প্রচার করার জন্য বিএনপি আছে, অন্যান্য সবাই আছে। মানে এখানে আসলে ইউনাইটেডলি কোনো কিছু হচ্ছে না, যার যার অবস্থান থেকে একে অপরকে হেয় করার জন্য, ছোট করার জন্য প্রচারণা চালাচ্ছে। এবং এই অবস্থা যদি আর কিছুদিন চলতে থাকে, ভোটের মাঠে ভোট দেওয়ার মতো, ভোট চাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না বিএনপি। এবং বিএনপি এখানে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে, এবং আপনি জানেন যে আমাদের বা জনাব তারেক রহমান সাহেবের গুড বুকে যারা আছেন, রিজভী সাহেবের গুড বুকে যারা আছেন, তাদের জন্য আসলে এলাকা যাওয়াটাই অনেকের জন্য জীবন মারণ সমস্যা হয়ে যাবে, জীবন মারণ সমস্যা হয়ে যাবে। এবং এর একটা উদাহরণ আপনি যে আমার যে নির্বাচনী এলাকা, এটা আপনি আপনারও বাড়ি, দেশের বাড়ি, আপনি দেখেছেন যে ডাকসুর ভিপি নুরুল হক নুরু, তিনিও সেখানে গিয়ে বেদম যাকে বলে লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হয়েছেন। এখানে কিন্তু অন্য কোনো ঘটনা না, অন্য কোনো ঘটনা নয়। গন্ডগোলটা শুরু হয়ে গেছে দুটো বিষয় নিয়ে। এক এলাকার এক দুষ্ট বিএনপি নেতা বেশ কয়েকটি বিয়ে থা করেছে, আর এলাকাতে অপকর্ম করছে, চাঁদাবাজি করছে। তো ওটা নুরুর বাড়ির পাশের এলাকা। 2 নম্বর হলো ওখানে যারা সরকারি কর্মকর্তা, চান্দিনা ভিটিতে যেখানে 500-700 টাকা ফি হবে, সেখানে এক একটা ভিটিতে 30,000 টাকা করে ঘুষ নিয়ে সেখানে কোটি কোটি টাকা, গ্রাম্য একটা বাজারে কোটি কোটি টাকা তারা সে লেনদেন করছে। এর সঙ্গে রাজনৈতিক পান্ডা জড়িত, সরকারি কর্তা জড়িত, সব মিলে জড়িত। নুরু এটার বিরোধিতা করেছে। এই বিরোধিতা থেকেই প্রথমে শুরু, তারপরে সেটা আস্তে 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 এমন বিরোধী চলে গেছে, নাও ইসে ন্যাশনাল ইস্যু। যেখানে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে বলা হয় রাইট হ্যান্ড, যদি তার দলের বাইরে 1 নম্বর রাইট হ্যান্ড থাকে, সে রাইট হ্যান্ড হলেন জনাব নুরুল হক নুরু। এখন তিনি যে কোনো কারণ হোক, নুরুল হক নুরু, জনাব আন্দালিব রহমান পার্থ, জনাব ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, বিএনপি তাদেরকে খুব সম্মান করছে, মোর দ্যান এনিথিং, মোর দ্যান এনিথিং। এবং বিএনপির যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, এখানে নুরুর অফিসে গিয়ে তার সঙ্গে বৈঠক করছেন, দেখা সাক্ষাৎ করছেন। নুরুর লেভেলটা চিন্তা করেন, তার লেভেলটা, সে যদি বিএনপি ক্ষমতা আসে, সাপোজ টু বি অনেক বড় একটা মন্ত্রী হতে পারেন। আর নুরু যখন তার যে উত্থানটা হলো নুরুর, তখন নুরুর লোকজন তাকে দ্বিতীয় বঙ্গবন্ধু, নুরু নিজেও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এইরকম তার একটা অ্যাম্বিশন। তো সেই অ্যাম্বিশনের জায়গায় যেখানে দল ক্ষমতা আসলে তিনি একটা মন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য বড় কোনো মন্ত্রী, যেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে তার এরকম একটা বন্ধুত্ব সম লেভেলের সম্পর্ক, এবং যেখানে মানে তাকে সাহায্য করার জন্য জেলা বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে প্যাডের মাধ্যমে। তো সেইরকম একজন ভিভিআইপি পার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি ধরা হয় বাংলাদেশে, জনাব নুরুল হক নুরু হলো জনাব তারেক রহমানের ছায়া, যা শ্যাডো। এখন সেই তারেক রহমান সাহেবের শ্যাডোকে যদি তার নির্বাচনী এলাকাতে গিয়ে একটা ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের হাতে মানে লাঞ্ছিত হতে হয়, তাহলে আগামীতে যারা বিএনপির মনোনয়ন নিয়ে যাবেন, যেখানে রিজভী সাহেবের সিগনেচার আছে, ফখরুল সাহেবের সিগনেচার আছে, তাদের কপালে কি দুর্ভোগ আছে, কি শনির দশা আছে, এটা তো ইজিলি বোঝা যায়। তো এটা একটা টেস্ট কেস, এটা এখানে 300 সিটের একটা টেস্ট কেস, যেখানে ঈগল পাখি নুরুর যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য যারা মানে দলের সাধারণ অখ্যাত লোক, নুরু তো সারা বাংলাদেশে, ওয়ার্ল্ডে চিনে, যেখানে তাকে ইসরায়েলের মোসাদ তাকে চিনে, তাকে রয়ের এজেন্ট বলা হয়, তাকে মানে দিল্লিতে তাকে নিয়ে আলাপ আলোচনা হয়, আমেরিকার অ্যাম্বাসেডর মানে তার সঙ্গে দেখা করতে আসে। এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটা চরের মধ্যে ফেলে সেই বিএনপির যারা নেতাকর্মী তারা এইভাবে অপদস্থ করতে পারে। তো সেক্ষেত্রে বিএনপির কোনো একজন লোক মনোনয়ন নিয়ে, সে ধরেন ওই যে এলাকাতে ধরেন চাঁদপুরে গেল, কচুয়াতে, কিংবা ধরুন ফেনীতে গেল, সাতকানিয়াতে গেল,
এই এলাকাতে, তো তাদের অবস্থা যান নিয়ে টানাটানি লেগে যাবে সবার রীতিমতো। তো এই জিনিসটা বিএনপি বুঝতে পারছে। তো বুঝতে পারার জন্য তার জন্য আসলে একটা নির্বাচন প্লাস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প, সাহায্য তাদের খুব বেশি দরকার। তো সেই দরকারের কারণেই তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বৈঠকটি খুব জরুরি মনে করেছে। দ্বিতীয়ত হলো যে বিএনপি তো অনেক দিন ধরে ক্ষমতার বাইরে, সে 2006 থেকে মাজা ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। মানে ক্ষমতার একটা স্বাদ আহ্লাদ আছে, যেহেতু এরা তো একবার পেয়েছে, যে বাঘ একবার মাংস খেয়েছে, মানুষ খেকো বাঘ, ও বারবার মানুষ খাওয়ার জন্য তার যত ঝুঁকি নিতে হয় সে আসবেই। তো যারা একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তাদের জন্য দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়াটা স্বপ্ন থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, এটা স্বাভাবিক। এখন বিএনপি যেখানে দেখছে যে জনগণ ভোট দেওয়ার জন্য যদি সুযোগ পায় তারাই ভোট পাবে, যেহেতু আওয়ামী লীগ নেই মাঠে, যদি এখানে পেশি শক্তি ব্যবহার করে সিল পিটানোর ব্যাপার হয়, আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না। যদি রেজাল্ট তৈরি করার ব্যাপারে সবই তার। নির্বাচনের বাইরে বিএনপি কি আর কোনোভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে? নির্বাচন ছাড়া তো বিএনপির আর কোনোভাবে ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই, আর বিএনপি সেটা নিজেও জানে। এর কারণ হলো যে এখানে যে ইকুয়েশন এখন যা কিছু হয়, এতে বিএনপির মতো একটা রাজনৈতিক, এখানে আওয়ামী লীগেরও নির্বাচনের বাইরে আওয়ামী লীগের ক্ষমতা আসার কোনো পলিটিক্যাল পার্টির। তাহলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার প্রস্তাবটা কেন দিল? মানে আগ বাড়িয়ে তাদের দাবি ছিল ডিসেম্বর মানে ডিসেম্বর, তাই তো? এটা তো এই মূল বিষয়টা, এটা নিয়ে তো এখন বিতর্ক হচ্ছে। এটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। মূল ব্যাপারটা হলো যে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দাবিটা বিএনপি করেছে তাদের কাছে, তাই না? এটা আপনি যদি ধরেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাসি এবং তার প্রজ্ঞা এবং তার সফলতা। কেননা সে তাদেরকে, যাকে বলা হয় একটা আলটিমেট টাইম, যে ডিসেম্বর মাসের বাইরে জানুয়ারি 1 তারিখে হলে চলবে না, ডিসেম্বরের 30 তারিখের মধ্যে হতে হবে। তো এরকম একটা এক্সট্রিম জায়গা থেকে তাকে টেনে নিয়ে তাদের মুখ থেকেই বের করছে যে ঠিক আছে আপনি ফেব্রুয়ারি মাসে দেন। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু নামতে হয়নি, তিনি তার কথায় প্রথম যেভাবে ছিলেন ওভাবেই আছেন। তিনি কিন্তু কখনো রেজিস্ট হননি, এক্সট্রিম হননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে। তাহলে সেক্ষেত্রে তো মানে ফেব্রুয়ারি মাসে যদি প্রথমার্ধে হয়, এটা তো তার কথার ব্যত্যয় হয়নি। তো এখানে আসলে বিজয় যেটা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে, বিজয় যেটা হয়েছে, প্রাথমিক বিজয়, এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের একটা কূটনৈতিক বিজয় হয়েছে। আর যেটা হলো বিএনপি যদি আত্মতৃপ্তি পেতে চায়, মনে মনে শান্তি পেতে চায়, যে তাহলে সে বলতে পারে যে না, উনি তো একেবারে প্রথমে জুনে বলছিলেন, আমরা শেষ ধরে নিয়েছি, এরপর সেখান থেকে আমরা তাকে জোর করে টেনে হিসড়ে একেবারে এপ্রিলে নেমে আনিয়েছি, এটা আমাদের সফলতা। আর আমাদের চূড়ান্ত সফলতা হলো আমাদের নেতার সঙ্গে উনি দেখা করার জন্য লন্ডন গেছেন এবং সেখানে গিয়ে নেতার কাছে গিয়ে তিনি নাকে খত দিতে বাধ্য হয়েছেন যে বাবারে আর আমাকে এই বুড়া বসে আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে একটু মান সম্মান নিয়ে যেতে যান, বলেন কি করতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতো ফেব্রুয়ারি মাসেই দিয়ে দিলাম, জামাতা যেহেতু বলেছে আমি এর সমস্ত ঝামেলা জড়াতে চাই না। এটা হলো একেবারে 1-2 যেভাবে 2+2 4 হয়, ওইরকম একটা সাধারণ সরল অঙ্ক যদি করেন তাহলে এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আপনি যদি চাণক্য নীতিতে যান, রাজনীতিতে নিতে চান, তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রজ্ঞা, তার যে কৌশল, এখানে তিনি দেখিয়েছেন কলা, খাইয়েছেন মূলা, অথবা এখানে তিনি মানে যা কিছু করেছেন এখানে পুরোটাই তার ক্যারিশমা। সেটা ইতিবাচক নেতিবাচক যাই বলেন না কেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। জি, এখন ধরেন অনেকেই বলছেন যে আসলে যেই যৌথ বিবৃতিটা তারা দিয়েছে সেখানে সুনির্দিষ্ট করে তো বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখানে অনেকগুলো যদি আছে, কিন্তু আছে, অনেকগুলি ফ্যাক্টর আছে। হ্যাঁ, তো অনেক কিছু হতে পারে। আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু নির্বাচন আছে ডিসেম্বরে, এবং এইবার মিয়ানমারের নির্বাচনটি কে কেন্দ্র করে এই অঞ্চল অনেক উত্তপ্ত হওয়ার আশঙ্কা আছে, ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি প্রভাবিত হব। ফেব্রুয়ারিতে কি নির্বাচন আদৌ হবে? এখানে হাইপোথেটিক্যাল মানে কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই এই অ্যাট দিস মোমেন্ট। এর কারণ হলো আপনি জানেন যে প্রতিদিনই আমাদের অবস্থা বিশ্বের সাথে তাল রেখে পরিবর্তিত হচ্ছে।
যেমন ধরুন এখন আমাদের দেশের ১ নম্বর সমস্যা মানে সেটা হলো অর্থনৈতিক সমস্যা। এবং যেভাবে জিডিপি এগুচ্ছে তাতে ২০২৬ সনের একেবারে শুরুর দিকে জানুয়ারি মাসের দিকে একটা ২০২৬ না ২৫ সনের আশ্বিন এবং কার্তিক মাসে ভাদ্র এবং আশ্বিন এই সময়টাতে একটা দুর্ভিক্ষের যে দাবানল বাংলাদেশে চালু হতে পারে, শুরু হতে পারে এই বছরে, মানে ২০২৫ সনে। আমি মনে করি এটা একটা আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা। এবং এই সমস্যা যদি শুরু হয়, ইলেকশন তো দূরের কথা, নিজের বাবার নাম মনে নেওয়ার মতো মানে অবস্থা কারোর থাকবে না, যার যার অবস্থা শুরু হয়ে যাবে। এই সময়টাতে আমি মানে কতগুলো গ্রাম অঞ্চলে গিয়ে দেখি যেটা গত ৩০-৪০ বছরে আমি কখনো শুনিনি। সেখানে ডিম চুরি করার জন্য ডিম চুরি হচ্ছে, মানে মুরগির ডিম চুরি করার জন্য সংঘবদ্ধ গ্রামে চোর বের হয়ে যাচ্ছে। কোনো বাড়িতে কলা রাখা যাচ্ছে না, কোনো বাড়িতে মুরগি রাখা যাচ্ছে না। এরকম ছোট ছোট যে সিসকে চুরি, এটা এমন পর্যায়ে চলে গেছে এবং এটার জন্য পুলিশের জীবন হারাম হয়ে গেছে। তারপর শেষে সেই চোরেরা টর্চ লাইট নিয়ে গিয়ে বিভিন্ন যারা গৃহবধূ একসাথে চুরি ডাকাতি দুটো করছে, যেখানে পাচ্ছে চাকু ধরে কানের দুল, কানের ইয়েটা খুলে নিয়ে যাচ্ছে। তো দুর্ভিক্ষ হলে এই জিনিসগুলো রীতিমতো কোন পর্যায়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না, যেটা 1974-এ ঘটেনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বিশ্বব্যাংক বলছে যে এই বছর জিডিপি হতে পারে 3.7। তো 3.7 ধরেন আমি 3.3 থেকে 4-এর মধ্যে জিডিপি রইল। আমরা যখন 1974-এর জিডিপির কথা যদি ধরি, যখন দুর্ভিক্ষ চলছিল বাংলাদেশে, এবং সেই দুর্ভিক্ষে বলা হয় যে প্রায় 2 মিলিয়ন 20 লাখ লোক মারা গেছে, ঠিক সেই সময়টাতে 6.5% ছিল জিডিপি। তো 6.5% এবং ওই সময়টাতে কর্মহীন হয়নি। এখন বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেখেন আগে সেই 74-এর তুলনায় অর্ধেক জিডিপি, গত 10 মাসে 3 লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে। আর 30 লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে, মানে যারা দরিদ্র ছিল তারা একেবারে ছিন্নমূল হয়ে গেছে। এবং এর বেশিরভাগই নারী, বেশিরভাগ নারী যারা নারী কর্মজীবী ছিলেন। এবং আরো প্রায় 28 লাখ লোক মানে বিশ্বব্যাংকের হিসেবে, সরকার হিসেবে তারা চাকরিচ্যুত হয়েছে। সো ইট ইজ এ প্রাইম প্রবলেম। তার সঙ্গে আবার দেখেন এখানে যে করোনা হিট করে ফেলেছে। আবার এই যে শুরু হলো অপ্রত্যাশিত ইরান এবং যাকে বলে ইসরায়েল যুদ্ধ। এবং এই ইরান ইসরায়েল যুদ্ধ, তারপরে আপনি আবার যেটা বললেন যে সামনে আবার মায়ানমারের যে পরিবেশ পরিস্থিতি, ফলে বাংলাদেশের এই যে রাজনৈতিক অবস্থা সবকিছু নির্ভর করছে অর্থনীতির উপর, বৈশ্বিক পরিস্থিতির উপর। এখানে সবকিছু এখন ইচ্ছা করলে তারেক রহমান সাহেব, ইচ্ছা করলে জামাত বা ইচ্ছা করলে ইনু সাহেবের উপরে নির্ভর করবে না আগামী দিনগুলোতে। ইট ইজ দ্য রিয়ালিটি। তাহলে এখন কি আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস তিনি আগামী যে নির্বাচনের কথা বলেছেন, এটা কি একটা জাতীয় সরকারের দিকে অগ্রসর হচ্ছে? এটা বলা যাচ্ছে না। আমি আপনাকে একটা কথা বলি, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, আমি সে 14-15 সন থেকে বলে আসা শুরু করছি যে শেখ হাসিনাকে যেতে হবে টুডে অর টুমরো, এবং খুবই অবমাননাকরভাবে তাকে যেতে হবে। দিন যত যাবে অবমাননা এবং অস্বস্তির পরিমাণটা তার বাড়তে থাকবে। দ্বিতীয় যে কথাটি বলতাম যে কন্টিনিউয়াসলি, যে উনি যাওয়ার পরে ওনার চেয়ে খারাপ লোক আসবে, ওনার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে, তবু ওনাকে যেতে হবে, বিকজ এই সমস্যাটা সে তৈরি করে ফেলেছে। আবার এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা আছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যান, সমস্যাটা শেষ হবে না, বরং সমস্যাটা শুরু হবে। সেখানে সেনাবাহিনী আসুক, নির্বাচিত সরকার আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, সেই সরকারের জন্য আসলে 6 মাস থেকে 1 বছরের বেশি সরকার চালানো সম্ভব হবে না। তখন আবার এখন অনেকেই বলবে যে এই যে এখন যেমন শেখ হাসিনার কথা বলছে, তখন অনেক বলবে যে এই ইনূস সাহেবই ভালো ছিল, কত সুন্দর হাসতো, কথাবার্তা কম বলতো, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, সারা দুনিয়াতে বেশি তো চাহিদা ছিল না, একটু বিদেশে যাইতো আর বিদেশি সংবাদ মাধ্যমের সাথে একটু সাক্ষাৎকার দিত আর একটু হাসতো, এর বাইরে তো তেমন কোনো সমস্যা ছিল না। কি দরকার ছিল? আমরা, সে তো কাউকে গালাগালি, সে তো শেখ হাসিনার মতো কাউকে গালাগালি করছে না, হুমকি ধামকি দিচ্ছে না। আর তার নিজের যে ব্যবসা বাণিজ্য, সে তো আগেও করতো ব্যবসা বাণিজ্য, সে এরশাদ আমল থেকে ব্যবসা বাণিজ্য করছে, তার সেই ব্যবসা বাণিজ্য, সে একজন রাজা হয়েছে, তো রাজা হওয়ার পর একটু ব্যবসা বাণিজ্য নিজে বাড়িয়ে নিয়েছে, বা একটা নতুন একটা বাংলাদেশের যদি লেদু গেদু ধলা মানে রাস্তার একটা ফকির মিসকিন, তারা যদি
ম্যান পাওয়ারের ব্যবসা করতে পারে। তো ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বমানব একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে, এতে তো ম্যান পাওয়ার যারা ব্যবসা করে তাদের ইজ্জত বেড়ে গেছে, হ্যাঁ, তাদের সম্মান বেড়ে গেছে। তো সেখানে মানে সবাই তাদেরকে আদম ব্যাপারী বলতো। এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে তাদেরকে আদম ব্যাপারী বলতে পারবে না, তাদেরকে নোবেল লরিয়েটের বংশধর বা সহযোগী বলতে পারবে। তো এইভাবে তো আসলে তিনি অনেক কিছু, তিনি এখন অনেক যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে অনেক কিছু হচ্ছে যে এরা সার্টিফিকেট বিক্রি করে, ওইটা করে, ওইটা করে, ওইটা করে। এখন উনি একটা নতুন বিশ্ববিদ্যালয় নিয়েছেন। এর ফলে কি হলো, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা চালান, মালিক, ট্রাস্টি বোর্ড, তাদের সম্মান বেড়ে গেল। আপনি পজিটিভ অর্থে যদি নিয়ে যান, তখন এই লোকগুলো এখন গালাগালি করছে, তখন যখন ইউনূস সাহেব চলে যাবে তখন তো এখানে চোখে মরিচ লাগিয়ে বলবেন যে হাই আল্লাহ করলাম, সেই তো ভালো ছিল, সব দিয়ে ভালো ছিল। সে তো কখনো এই আগে যেভাবে মানে প্রধান উপদেষ্টা হওয়ার আগে খদ্দরের পাঞ্জাবি পরতেন, হওয়ার পর বেচারা খদ্দরের পাঞ্জাবি পরছেন, কিন্তু নতুন স্যুট কিনেন নাই, কোট কিনেন নাই, এমনকি একটা কেটসও কিনেন নাই। পাঞ্জাবি কেন বলছেন? এটা হচ্ছে গ্রামীণ চেক বলেন। গ্রামীণ তার নিজস্ব একটা জিনিস, মানে হোয়াট এভার, মানে তার যে ইউনিফাইড মানে কোড অফ কন্ডাক্ট, তিনি যেভাবে কথা বলতেন, যেভাবে চুল কাটতেন, যেভাবে উনি পোশাক আশাক করতেন, উনি তো পরিবর্তন হন নাই, ক্ষমতার মধ্যে গিয়ে পরিবর্তন হননি, উনি ওনার মতোই আছেন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছি না, অনেকে আমরা গালাগাল করছি, ঠিক করছি, কিন্তু দেখা যাচ্ছে যে যখন তিনি চলে যাবেন আমরা কিন্তু তখন আবার তার জন্য কাঁদবো। এটা হলো আমাদের চরিত্র আর কি, আমরা ওই যে চলে রত্ন হারানোর পরে কাঁদতে থাকি সবাই। জি, আমার একটু বলেন তো, আপনি কয়েকদিন আগে দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা বলছিলেন, যে তিনি বলছেন যে আওয়ামী লীগ অনেক ভুল ভ্রান্তি করে গেছে, যেগুলির ফল তাদেরকে ভোগ করতে, আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে। আব্দুল হামিদ এটা কোথায় বলেছেন, মানে এই কথাগুলি কোথা থেকে আসলো? এটা যুগান্তরের পত্রিকাতে একটা রিপোর্ট, দৈনিক যুগান্তর, সেটাতে আমি দেখলাম। এখন এটা অনেক সময় বাংলাদেশের মানে এটা মিথ্যাও হতে পারে, হতে পারে, এখন হলো ইন্টারনেটে অনেক কিছুই হয়, ইন্টারনেটে হয়। তো যার জন্য আমি আসলে আপনার এই প্রশ্ন করার পরে আমার মনে হলো যে আমি কোথা থেকে পেয়েছি, আমি আসলে যুগান্তর থেকে পেয়েছি। কিন্তু যেটা হলো কাউন্টার চেক করে, এটা আমার বলা উচিত ছিল, কিন্তু আমি এটা ইচ্ছে করে বলিনি বা কাউন্টার চেক করিনি, কারণ আসলে যে কথাটা বলেছেন ওটা আমারও মনের কথা। মানে আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের এইভাবেই, মানে আব্দুল হামিদ যেটা বলেছেন এটা স্বয়ং শেখ হাসিনারও বলা উচিত। তো যেহেতু আমি আব্দুল হামিদ সাহেবের এরকম একটা রেফারেন্স পেয়েছি, ওই সুযোগের উপর দিয়ে আমি এই কথাটা বলে দিয়েছি যে আমি আসলে চাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে একটা রিকনসিলিয়েশন হোক, আর এই হলো অবস্থা, আর কিছু না। এমনিতে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টির নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের বাদ দিয়ে কি নির্বাচন হবে? এখানে হতে পারে, এটা হতে পারে। আওয়ামী লীগ মানে যে কোনো জায়গাতে ধরেন একটা পরাজিত শক্তি, ঘৃণিত শক্তি, এরা কখনোই রাজনীতিতে রিভাইভ করতে পারে না যদি বিজয়ী যারা হলো তারা ভালো কাজ করে। এখন এখানে আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টি দাঁড়াতেই পারতো না বাংলাদেশে, আগামী মানে নামগন্ধই থাকতো না যদি এখন যারা আছেন তারা শতভাগ সফল হতেন। এখন এনসিপির বিরুদ্ধে বা উপদেষ্টাদের বিরুদ্ধে যে অযোগ্যতার অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, তারপরে তাদের যে সকল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে, তাদের যে সকল ব্যর্থতার অভিযোগ আসছে, এই জিনিসগুলো যদি না হতো, তারা যদি জাস্ট জনগণের এক্সপেকটেশন অনুযায়ী খালি আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে রক্ষা করতে পারতেন আর সবকিছু ম্যানেজ করতে পারতেন পলিটিক্যালি, তাহলে হয়তো জামাত জাতীয় পার্টির নামও কেউ নিত, জামাত আর যাকে বলা হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নামও কেউ নিত না, এবং আগামী নির্বাচনে তারা যদি অংশগ্রহণ নাও করতো কেউ তাদের নামও জিজ্ঞাসা করতো না, যেহেতু এরা মানে ঠিক আছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। তখন বারবার শুধু শেখ হাসিনার কথা মনে হচ্ছে যে এরকম অস্থির একটা সমাজে যেখানে মানুষ সারা দিন শুধু অস্থিরতায় ভুগে, তো সেখানে আসলে শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডি দরকার। তারপর শেষে এরশাদ সাহেব যখন চলে যাওয়ার পরে রংপুরের লোকজন বলছিল যে তাদের ছেলে কন্ডিশনাল। এখন বাংলাদেশ তো রাজনৈতিক বিশ্বাসটা এমন একটা ব্যাপার যে বরিশাল, পটুয়াখালী, ভোলা থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল, এরপরে যশোর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা থেকে শুরু করে গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, এই এলাকাটা আসলে আওয়ামী লীগ বেল্ট। এখানে শেখ হাসিনা যত অন্যায় করুক না কেন এই অঞ্চলের মানুষ সারাক্ষণ শুধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় বাংলা এগুলো বলতেই থাকবে, মেরে ফেললেও বলবে আর কি। আবার কিছু কিছু এলাকা আছে যেমন ফেনী আছে, নোয়াখালী আছে, কুমিল্লা আছে, এই সমস্ত এলাকাতে বিএনপির ব্রুট মেজরিটি। আবার এখানে সিরাজগঞ্জ থেকে জামালপুর এই অঞ্চলে বিএনপির একটা মেজরিটি আছে,
এই জন্য আমি বলি কি পদ্মার ওপারে আওয়ামী লীগকে দেওয়া হোক আর পদ্মার এপারে বিএনপি কে দিয়ে এই অবস্থার কারণে এখন বারবার সবাই শেখ হাসিনাকে মনে করছে সবাই, যেহেতু আওয়াজ আসছে গোপালগঞ্জ থেকে, ওই বার্তার ঢাকাও আসছে, ঢাকার লোকজন চিন্তা করছে যে আহাটা ঘটনা তো আসলে ঠিকই, এই যে এখন চাঁদা আগে দিতে হতো ৩০০ টাকা, এখন সেখানে ৩,০০০ টাকা চাঁদা দিতে হয়। আগে পুলিশের কাছে গিয়ে একটা সাহায্য পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। এখন আওয়ামী লীগের যে কোনো একটা নেতাকে কাছে গেলে একটা উপকার পাওয়া যেত, এখন কোনো নেতা নেই বাংলাদেশে, দেয়ার ইজ নো লিডার অ্যাট অল যেটা আপনাকে সাহায্য করতে পারে। এখানে যে যার মতো করে স্থানীয়ভাবে সার্ভাইভ কেউ করছে আর আল্লাহ রক্ষা করছে, এর বাইরে কোনো কিছু ঘটছে না এখানে। এটা হলো রিয়ালিটি। তো এই সমস্ত কারণে কি হচ্ছে, আগের সরকারের কথা মানুষ স্মরণ করছে, কিন্তু ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের খুব জনপ্রিয়তা বেড়ে গেছে আর আওয়ামী লীগ এখন রাস্তায় নামলে মানুষ ভোট দেওয়ার জন্য লাফিয়ে পড়বে এবং ফুলের মালা নিয়ে আওয়ামী লীগের লোকজনকে স্বাগত জানাবে। আমি এখন পর্যন্ত তার কোনো নমুনা দেখি নেই। এখনো আওয়ামী লীগের অনেক লোককে দেখলে মানুষ রাগ হয়ে যাচ্ছে। ইজ দ্য রিয়ালিটি। এখনো যদি আওয়ামী লীগের যে সমস্ত লোক পালিয়ে আছে তারা মাঝে মাঝে দেখবেন যে এলাকাতে যায় এবং ওখানে এনসিপি বা কোনো সাধারণ লোক থাকে, মানে দেখলো বিএনপির লোক থাকে না, ওখানে সাধারণ মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর নেতারা এগিয়ে আসে, বিএনপির লোকরা এগিয়ে আসে, তাকে ধরে মারধর করে, এনসিপির লোক ধরে মারধর করে, তারপর শেষে তারা থানা পুলিশে দিয়ে দেয়। এই ঘটনা অহরহ সারা বাংলাদেশে ঘটছে, বিকজ অনেক চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার, ছোট ছোট এমনকি চৌকিদারের যারা লোকজন আছে চৌকিদার পদে, এরাও ওই দুষ্টামি করেছে মারাত্মক। তো অনেকদিন পালিয়ে ঠেলে থাকার পরে তো আসলে অত টাকা পয়সার মালিক না, তারা হয়তো এলাকায় গেছে, কিন্তু এলাকায় গিয়ে কিন্তু এলাকাতে কেউ ঢুকতে পারেনি। ওই যে যারা বাস্তুচ্যুত হয়েছে টিল নাও, এখন পর্যন্ত কিন্তু বাস্তুচ্যুত লোকগুলো কোনো এলাকাতে রিহ্যাবিলিট হতে পারেনি। আর যারা রিহ্যাবিলিট হয়েছে তারা আগস্ট মাসের মধ্যেই মানে খুব স্মার্টলি এলাকাতেই করছে, কিন্তু যারা একবার এলাকা ছেড়েছে, পালিয়ে গেছে, অন্য শহরে গেছে, তারা এখন পর্যন্ত চেষ্টা করে ঢুকতে পারছে না। মাঝে মাঝে দু একজন বিপদে পড়ে ঢোকার চেষ্টা করছে আর অমনি তারা ধরা পড়ছে। এই হলো বাস্তবতা। বর্তমান সরকারের সেফ এক্সিট কিরকম হতে পারে তাহলে? বর্তমান সরকারের আমার কাছে মনে হচ্ছে যে সেফ এক্সিট হবে না। তাদেরকে তাদের পরিণতি ভোগ করতে হবে, তাদেরকে শক্তিমত্তা নিয়ে ক্ষমতা টিকতে হবে এবং সেই শক্তিমত্তা নিয়ে ক্ষমতা থেকে তাদেরকে যেতে হবে। কিন্তু তারা যদি কারো কাছে দুর্বল হয়ে যায়, নতজানু হয়ে যায়, তাহলে শেখ হাসিনা পালানোর সুযোগ পেয়েছে, বা তাদের সেই সুযোগটা হবে কিনা আমি এটা বলতে পারবো না। বিকজ মানুষের মধ্যে খারাপ জিনিসগুলো এগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকে, যেমন মব সংস্কৃতি এই সময়টাতে শুরু হয়ে গেছে। এরপরে সম্মানিত লোককে অসম্মান করা, যে কোনো বৈধ জিনিসকে অবৈধ করে দেওয়া, যে কোনো অন্যের মালিকানাধীন যে কোনো একটা জিনিসকে নিজের গ্রহণ করে সেই চেয়ারে বসা। যেমন আমার একটা অফিস আছে, এখন বাংলাদেশে আমার এই অফিসের যে সত্তা, স্বাধীনতার পর থেকে আমি সেই 2025 সন পর্যন্ত এই অফিসে কেউ ঢুকবে, এই অফিস দখল করবে, এই অফিসে আমার অফিসে আমাকে মারধর করে আমার চেয়ারে বসবে, এটা আমরা কেউ বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে কল্পনা করতে পারতাম না। কিন্তু এখন দেখা গেল যে দিব্যি এরকম অসহরহ ঘটনা ঘটছে, টেলিভিশন কেন্দ্রগুলো দখল হয়ে যাচ্ছে, পত্রিকার মালিকানা, সাংবাদিক থেকে শুরু করে সব কিছু এখানে মানে দলীয় ক্যাডার পান্ডারা সেখানে ঢুকে যাচ্ছে। বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজরা তারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই তারপরে শেষে তাদের অস্তিত্ব বজায় রাখতে হচ্ছে। এরপরে ব্যাংক বিমা থেকে শুরু করে সব জায়গাতে মানে এই যে যা কিছু হচ্ছে এগুলোর একটা ক্রোধ, মানে আওয়ামী লীগের জমানাতে এগুলো তো আওয়ামী লীগ জমানাতে হয়নি। সেখানে ধরেন আলম 6টা ব্যাংক দখল করেছে, সেখানে একটা প্রক্রিয়া ছিল, একটা সময় ছিল, একটা নিয়ম ছিল, সেখানে সরকারের ডিজিএফআই থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান দখল মানে এই প্রক্রিয়ার সাথে জড়িত এবং 1 বছর বসে তারা প্রস্তুতি নিয়েছে। কিন্তু সেই ইসলামী ব্যাংক তাদের দখল করতে একদিনের সময় লাগে। তো যার জন্য এই যে জিনিসগুলো হয়ে গেছে, এই জিনিসগুলোর একটা এক্সট্রিম পর্যায়ে আগামীতেও যখন ক্ষমতার যেটা মানে পালা বদল, সেই পালা বদলের পর কতগুলো পরিণতি এগুলো ভোগ করতেই হবে। সেটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নন, ওনার পরে যারা ক্ষমতা আসবেন, আগামীতে যারা ক্ষমতা মানে হারাবেন, তাদেরই একই পরিণতি ভোগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ইনক্লুসিভ মানে সকল দলের সমঝোতামূলক, যেভাবে এরশাদের পতনের পর সব দলের একটা সমঝোতা হয়েছিল, ঠিক ওইরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, যাদের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সবাইকে নিয়ে, ইনক্লুডিং আওয়ামী লীগ, তাদের সবাইকে নিয়ে কাজটা করতে হবে। অন্যথায় এখন আর আমি কোনো সেফ এক্সিট দেখছি না।
বুঝতে পেরেছি। এমনিতে ধরেন আপনি একটু বলেছেন যে দুজনার তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দুজনার বডি ল্যাঙ্গুয়েজে খুবই অমায়িক ভদ্রতা ছিল, আন্তরিকতা ছিল আপনি বলছেন। আমি একটু তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা এবং আল্টিমেটলি আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠক থেকে লাভবান হয়েছে নানানভাবে। তো সেখানে বিএনপি এবং তার এখন শীর্ষ নেতা তারেক রহমানের পরিপক্কতার যে ইমেজ দাঁড়িয়েছে সেটা আপনি কিভাবে করে দেখছেন? তার বর্তমান ইমেজটি কেমন দেখছেন? এখন এটা তার নিজের দলের লোকজন, আসলে সে তো রাজনীতি করেন প্রথমত তার নিজের দলের জন্য, কিন্তু আর জামাতের জন্য রাজনীতি করেন না। তারপর ওভারঅল একটা পারসেপশনের তো ব্যাপার আছে। আপনারা কেমন দেখছেন? কারণ শুরুতেই তো তিনি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী রেজাল্ট আনতে পারলেন না। এখানে মূল ব্যাপার হলো যে তারেক রহমান সাহেব তার দলের মধ্যে এমন একটা কর্তৃত্ব তৈরি করে ফেলেছেন, জনপ্রিয়তা, কর্তৃত্ব এবং ক্ষমতা। এখানে আসলে তাকে চ্যালেঞ্জ করার বা তার সিদ্ধান্তকে অমান্য করার সে ওইরকম কোনো সাংগঠনিক ক্ষমতা কারোরই নেই। যারা চাঁদাবাজি করতেছে এটা বিচ্ছিন্ন ব্যক্তিগত স্বার্থে, এটা ব্যক্তিগত, কিন্তু ধরেন সাংগঠনিকভাবে বিএনপির নেম ফেম ব্যবহার করে তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ করার মধ্যে বাংলাদেশের সিঙ্গেল ম্যান নেই। ফলে আসলে উনি যেটা করেছেন তার দলের মধ্যে এটা নিয়ে নেতিবাচক সমালোচনা, কথাবার্তা, এটা অসম্ভব একটা বিষয়। বাইরে যেটা হচ্ছে সেটা হলো যারা তারেক রহমানের আগামীতে তার কাছে মনোনয়ন চান, পদ চান, এমপি পদ চান, মন্ত্রী পদ চান, অন্য ছোট ছোট দল তারাও সমর্থন জানাচ্ছেন, বিকজ তারা তার দয়া দরকার, তারেক রহমান সাহেবের দয়া দরকার, করুণা দরকার, তারা ঝুঁকি নেবেন কেন তাকে এই কাজ করার জন্য। ফলে সবাই যেভাবে তার প্রশংসা করেন, সবাই তারা বলার চেষ্টা করছেন যে স্যার, অনেকে তো এখন তাকে স্যার ডাকেন, দলের ভাই খুব অল্প লোক ডাকে, সবাই তাকে স্যার ডাকেন। তো স্যার আপনি যেটা করেছেন অসাধারণ সুন্দর একটা জিনিস হয়েছে, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এর সাথে ভালো কোনো সিদ্ধান্ত হয় না। এটা দলের মধ্যে এইভাবেই কথাবার্তা হচ্ছে। দলের বাইরে যারা প্রতিপক্ষ তারা রিয়াকশন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এটা তো আমি আগেই বললাম যে এই কারণে যে আমাদের এখন কি হবে। তো এটার প্রতিক্রিয়া ফলাফল পেতে আমাদেরকে আসলে এই জুন মাসের পুরোটা সময় ব্যয় করতে হবে, আরো 2 সপ্তাহ করতে হবে। যদি জুলাই চার্টার করা হয়, জুলাই চার্টার করার পরে যেটা সরকার কৌশল হিসেবে নিয়েছে যে তার একটা পিসফুল টাইম দরকার, এবং সে এমন একটা জুলাই চার্টার তৈরি করবে যে জুলাই চার্টার দেখে জনগণ খুশি হবে, জুলাই চার্টার দেখে এনসিপি, জামাত, অন্যান্য যারা ইসলামিক দল আছে তারা খুবই খুশি হবে, কিন্তু সম্ভাব্য বিএনপি, আওয়ামী লীগ এবং বড় বড় দলগুলো তারা বেজার হবে, মানে ওখানে এমন কথাগুলো থাকবে। তো ওই সময়টিতে ওই জুলাই চার্টারটা সে যদি একবার সাবমিট করতে পারে জনগণের কাছে, তখন সে একটা পপুলার ভোট পেয়ে, পপুলার সমর্থন পেয়ে একটা গণভোটের দিকে কিংবা ধরুন অন্য একটা রেফারেন্ডামের দিকে সে যেতে পারে। তখন বিএনপির যে আসল আন্ডারস্ট্যান্ডিং, তার যে আসল মন মানসিকতা, বা তারেক রহমান সাহেব আসলে ইউনূস সাহেবের সাথে এই বৈঠকটা করে ভুল করেছেন না ভালো করেছেন, এটা ঠিক ওই জুলাই চার্টারটা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বোঝা যাবে আর কি। তবে এখানে যে ঐক্যমত হয়েছে, কথাবার্তা হয়েছে, এগুলো যদি আসলেই বাস্তবায়িত হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, দুই পক্ষই তাদের অঙ্গীকারের প্রতি সমর্থন দেখায়, এবং এখানে যদি অন্য কিছু না থাকে, আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান চলমান যে অচল অবস্থা তার চেয়ে এটা ভালো হবে, তুলনামূলকভাবে এটা ভালো হবে। কিন্তু এটা যদি কেবলই মাত্র একটা লোক দেখানো হয়, উভয় পক্ষের একটা ব্রিদিং টাইমের জন্য দরকার হয়, টাইম পাসের জন্য দরকার হয়, একে অপরকে চালাকি করার জন্য এটা দরকার হয়, এই বৈঠকটা হয়ে থাকে, তাহলে দুটো দলেরই দুর্ভোগ আছে কপালে। বিএনপিরও দুর্ভোগ আছে, বিকজ তারা বন্ধু হারিয়ে ফেলেছে এবং ফেলবে আরো। আর ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, বন্ধু হারানোর ক্ষেত্রে তার যে রেকর্ড সেটা আরো বাড়বে। এবং এখানে মূল ব্যাপার হলো যে এখানে তো কতগুলো পাওয়ার হাউস আছে, এখানে একটা রাজনৈতিক পাওয়ার হাউস, বিএনপি, জামাত, এনসিপি, দিস এ পলিটিক্যাল ফোর্স। অ্যানাদার ইজ এ মিলিটারি ফোর্স, ক্যান্টনমেন্ট কেন্দ্রিক একটা ফোর্স। আর একটা ফোর্স হলো ব্যুরোক্রেসি, সচিবালয় কেন্দ্রিক একটা ফোর্স। আর চতুর্থ ফোর্সটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী দেশি বিদেশি যারা বন্ধু রয়েছেন।
তো আমাদের এই যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এবং 4 কোণা থেকে একটা যাকে বলা হয় ক্ষমতার যে একটা সঞ্চালন লাইন, মনে করেন চারদিকে 4টা আপনার পাওয়ার স্টেশন আছে, 10 মেগাওয়াট করে সেখানে হয়েছে। তো গত 10 মাস ধরে এই 4টি পাওয়ার হাউসের মধ্যে যে তার ছিল, কানেক্টিভিটি ছিল, সঞ্চালন লাইন ছিল, এখন এই তারেক রহমান সাহেবের বৈঠকের পরে এই সঞ্চালন লাইনগুলো সব ছিঁড়ে গেছে। এখন সবকিছু করে আবার রিশাফেল হতে হবে সঞ্চালন লাইনগুলো। জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সঙ্গে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের যে একটা সম্পর্কের কথা শুনছিলাম, সেটা এই সবগুলোই আসলে আগামী 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে এগুলো আবার নতুন করে স্থাপিত এবং তখন বোঝা যাবে যে এই বৈঠকটা কে কিভাবে নিয়েছেন। যদি দেখি যে না সবাই ইটস ওয়েলকাম, সেনাপ্রধান ওয়েলকাম জানিয়েছেন এবং তিনি যদি বলেন না ঠিক আছে, আমি তো ডেডলাইন দিয়েছি যে জানুয়ারি মাসের 1 তারিখে একটা নতুন সরকার আসবে, এটা তো রাজনৈতিক দলগুলোর জন্য, তো সেখানে প্রধান রাজনৈতিক দল বিএনপি যদি চায় ফেব্রুয়ারি মাসে, আমার কি বলার আছে, কোনো অসুবিধা নেই। তিনি যদি এই কথা বলেন তাহলে কোনো সমস্যা নেই। আর তিনি যদি মনে করেন যে আমি তো এই কথাগুলো বলেছি, আমার তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুগত থাকা উচিত, তাকে সহযোগিতা করা উচিত, তা না করে আমি দেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাইলাম, একটা রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করতে চাইলাম, যা কিছু করেছি বলেছি এ তো বিএনপির জন্য বলেছি বা যারা ক্ষমতা আসবে তাদের জন্য বলেছি, যত নির্বাচন হবে তত হবে। তো আমার সাথে আলাপ আলোচনা না করে আমাকে মাঝপথে রেখে হঠাৎ করে এরকম একটা বৈঠক হলো, তাহলে আমি কি হলাম? আমি ইনঅ্যাক্টিভ থাকবো। এখন এই জিনিসটা যদি তিনি অভিমান করেন, সেটারও কিন্তু ভীষণ রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া হবে আমাদের এই রাজনীতিতে, যেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, হয়তো সপ্তাহ 2 লাগবে টোটাল জিনিসটা করতে। কিন্তু ধরেন তারেক রহমানের বিরুদ্ধে মামলা, তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক, তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন, এই সবকিছু মিলিয়ে একটু জটিলতা আছে কিনা? আমাদের দেশে আসলে কোনো জটিলতা নেই। এটা হলো আমাদের মানুষ হলো ক্ষমতার পূজারি। তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিক কেন, আর যদি 10টা দেশের নাগরিক হন কিছু আসে যায় না, যদি তিনি ক্ষমতা পেয়ে যান। আর যদি তিনি ক্ষমতা না পান তাহলে তার প্রতি পদে পদে বিপত্তি হবে, তিনি বাংলাদেশে আসতে পারবেন না। আর তিনি যদি ক্ষমতা পেয়ে প্রধানমন্ত্রী হন, তার দল সংখ্যাগরিষ্ঠ পায়, তাহলে তিনি কোন দেশের নাগরিক কি না কি এগুলো সবই তখন মানে সবাই আরো এটা নিয়ে জারি গান বানাবে যে আমাদের নেতা এরকম, যে স্বয়ং ব্রিটেনের রাজা চার্লস দ্য থার্ড তিনি ডেকে তারেক রহমান সাহেবের বাসায় দেখা করে তাকে নাগরিকত্ব দিয়েছেন। এত সম্মানের একটা নাগরিকত্ব কি ফেরানো যায়? হ্যাঁ, এইভাবে মানুষ বলতে থাকবে। হ্যাঁ, আমার নেতাকে চেনো, সে কি অবস্থা, তার স্ত্রী অক্সফোর্ড থেকে পাশ করেছেন, হার্ভার্ড থেকে পাশ করেছেন, ক্যামব্রিজ থেকে, মানুষ এভাবে বানাতে থাকে। হ্যাঁ, আপনি ওই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, তিনি কি পুরস্কার পেয়েছেন না পেয়েছেন বড় ব্যাপার না, তার যারা ভক্তবৃন্দ তাদের বক্তব্য হলো যে এই মহাবিশ্বে কোনো তৃতীয় বিশ্বের কোনো ব্যক্তি এইভাবে রাজার পুরস্কার পায়নি, একটা সরকার প্রধান বাংলাদেশ থেকে গেছেন, এরকম একটা পুরস্কার পেয়েছেন, উই শুড সেলিব্রেট। এটা হলো বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেল মারা না, এটা হলো ক্ষমতাকে সেলুট করা। তো এখন তারেক রহমানের যা কিছু বদনাম, এখন উনি একটু বিপদে আছেন, চাপে আছেন, এই জন্য আমরা বলার সুযোগ পাচ্ছি। কিন্তু যদি উনি এসে উল্টা আমাকে চাপ দেওয়ার পর আমি তো বলবো, আমি তো তাকে নর্মালি ভাইয়া ডাকি যে কেমন আছেন ইত্যাদি, তখন তো আমি তো তাকে স্যার ডাকবো, হ্যাঁ, যে স্যার আপনি তো ঠিকই করেছেন। এটা হলো আমাদের দেশের স্বাভাবিক ক্যারেক্টারিস্টিক্স। এখন ধরেন জামাত কিংবা এনসিপি এরা এই বৈঠকটাকে স্বাগত জানিয়েছেন, আবার তারা বলছেন যে কি বলে এটাকে, যে জুলাই চার্টারের আগে কিছুই করা যাবে না। হ্যাঁ, জুলাই চার্টারের দিকে তাদের এত কনসেন্ট্রেশন দেওয়ার কারণটা কি? এখানে আসলে জুলাই চার্টারটা তাদের অস্তিত্বের জন্য দরকার, তাদের ইন্ডিপেন্ডেন্টের জন্য দরকার, তাদের সেফ এক্সিটের জন্য দরকার, এটা তাদের জীবন মরণ সমস্যা। এখন তারা যে বৈঠক করছে, বিদেশে যাচ্ছে, যা কিছুই করছে, সেটা হলো আসলে একটা ভয় আতঙ্ক থেকে সময় কাটানোর জন্য। কিন্তু তারা জানে যে নির্বাচন এখন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যে আইন শৃঙ্খলা দরকার, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সমস্ত মিলিটারি পাওয়ার নিয়ে তার বাসার সামনে 100 গজ, পিছনে 100 গজ, চারদিকে 100 গজ তিনি ক্লিয়ার রাখতে পারেন। এখন তার বাসার সামনে ইশরাক যখন বৈঠক করে, তাকে তার লোক
মির্জা ফখরুল সাহেবকে টেলিফোন করে তার সাহায্য নিয়ে তার রাস্তা ক্লিয়ার করতে হয়। এরপরে বাংলাদেশে যারা তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন তারা তো প্রকাশ্যে বলছেন যে বিএনপি যদি সামান্য একটু ধাক্কা মারে তাহলে সেনাবাহিনী ছাড়া তাকে ওই বাস থেকে কেউ বের করতে পারবে না। বিএনপির অনেক নেতা বলছেন যে সে এত বিপদে পড়েছে যে তাকে প্লেন চালিয়ে সেই ইংল্যান্ডে গিয়ে তারপর আমার নেতার সঙ্গে দেখা করতে হয়েছে। তো ইট মিনস যে তার নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই এখন প্রশ্নের মুখোমুখি। তো সেখানে তিনি একটা ভালো নির্বাচন করবেন, মানুষজনকে ভোট দেবে, সিল পিটানো হবে না, এ চিন্তা আমাদের বাংলাদেশের একটা তেলাপোকার মাথায়ও আসবে না। তেলাপোকাকে বলেও বিশ্বাস করবে না, মুহূর্তের ভিতরে তার পাখা ঠাখা সব পড়ে যাবে। আপনি একটা তেলাপোকার মধ্যে সফটওয়্যার ঢুকাই দেন যে বাংলাদেশের এখন যে সার্বিক অবস্থা, এই অবস্থা, এই সফটওয়্যারে তারপরে তারা জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন সম্ভব, নির্দলীয়, নিরপেক্ষ, এবং সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে, অংশগ্রহণমূলক নির্বাচন, 70 to 80% লোক সেখানে ভোট কেন্দ্রে আসবে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। একটা তেলাপোকা বলবে নো নো নো, পাগল হয়ে যাবে 2-3 বার জিজ্ঞাসা করবে। তো এইরকম যে অবস্থা, সেই অবস্থাতে উনি নিজেও জানেন যে এটা সম্ভব না। এই নির্বাচন সুন্দরভাবে করার জন্য টাকা দরকার, এবং আপনি চিন্তা করেন যে একটা নির্বাচন করতে অ্যাটলিস্ট এখানে রাষ্ট্রের, যদি একটা জাতীয় নির্বাচন করা দরকার, রাষ্ট্রের 1,500 থেকে 2,000 কোটি টাকা রাষ্ট্রের লাগবে। আর আমাদের যারা জনগণ প্রার্থী আছেন তাদের খরচ হবে ধরেন আরো প্রায় 10,000 কোটি টাকা। এই 12,000 কোটি টাকাতে আপনি খরচ করবেন, ইকোনমিতে 12,000 কোটি টাকা থাকতে হবে, তো সারপ্লাস থাকতে হবে, তো টাকা আসবে কোত্থেকে? হ্যাঁ, মানুষ তো বসে আছে, রনি সাহেব ইলেকশন করবে, ইলেকশনের সময় কোটি কোটি টাকা খরচ করবে, তাকে আচ্ছা মতো এক্সকিউজ করে আমি কলা খাবো, জামা বানাবো, ঘড়ি কিনবো, মোটরসাইকেল কিনবো ইত্যাদি। তারা তো বসে আছে, এই যে ইলেকশন কেন লাফাচ্ছে কেন? দে উইল গেট মানি। আবার আমি এমপি হবে, এমপি হওয়ার পর মানুষ পাবলিক টিয়ার পাবে, কাপি খা পাবে, যে যার মতো করে গুনছে। 2 দিন পর যদি দেখা গেল যে না আমি দিতে পারছি না, তারা তো আমাকে গালাগালি করবে। আসলে যা কিছু বলে সবকিছুর সাথে তো একটা অর্থযোগ রয়েছে, সেই অর্থটা তো নেই এখন, সরকারেরও নেই, জনগণেরও নেই। এই এখন বাজেটেও কোনো বরাদ্দ নাই। হ্যাঁ, বাজেটে তো কোনো বরাদ্দ আমি দেখিনি, তো বাজেটে কোনো বরাদ্দ নেই, ইত্যাদি ইত্যাদি সবকিছু হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে দেওয়ার মতো টাকাও নেই। তো এখানে নির্বাচনটা বড় কথা নয়, মূল ব্যাপারটা হলো তারা একটা সময় পার করে একটা নিরাপদ পরিবেশ চাচ্ছে, এবং তার জন্য একটা বিপ্লবী সরকার, জুলাই সরকার, এটি যদি হয়ে যায় তাহলে যে সকল প্রশ্ন বিচার করা, সরকার অবৈধ, তারপরে শেষে ইত্যাদি ইত্যাদি যে সকল অভিযোগগুলো করা হচ্ছে একটাও থাকবে না। এই জিনিসগুলো তারা একটা সেফ এক্সিট পেয়ে যাবে। এই জন্য হয় কি, জুলাই চার্টারটা আমাদের আজকে যেমন রাতে বেঁচে থাকতে হলে আমাকে ভাত খেতে হবে, তারও বেঁচে থাকতে হলে জুলাই চার্টারটা লাগবে। এই জুলাই চার্টারটা নিরাপদে তৈরি করার জন্য তার একটা পিসফুল টাইম দরকার, এবং সেই টাইমের জন্য এই যে এই বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জাস্ট লাইক এ ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করেছে এবং করবে। অন্ততপক্ষে ধরেন আর 15 দিন 1 মাস তো বিএনপি কোনো কথা বলতে পারবে না, এক্সট্রিমে যেতে পারবে না, বুঝতে পারছেন? বড় জোর ধরেন এরশাদ যে এখন উনি আন্দোলন করছে, সে যে 7 দিন আন্দোলন করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বলে দেয় যে ঠিক আছে দিয়ে দিলাম, তার তো কোনো ক্ষতি নাই, কিন্তু স্টপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেল। স্টপ হওয়ার পরে এরপর যদি বিএনপি আর একটা পদ চায়, উত্তরের পদ চায়, তখন লোক যিনি খারাপ বলবে, এটা বিএনপি খুব খারাপ একটা দল, এই এতদিন ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন বন্ধ করে যারা জোর করে একটা বয়স্ক মানুষকে এভাবে, সম্মানিত মানুষকে বেজ্জতি করে তারা এটা আদায় করে নিল, এখন আবার উত্তরে তারা সেই জিনিসটা চাচ্ছে। খুবই খারাপ একটা দল। এরকম ভাবে আসলে মানে বিএনপিকে একটা পলিটিক্স এর মধ্যে ফেলে দেওয়া। অনেকে বলছেন যে ডক্টর ইউনূস তারেক রহমানকে 7 বার বিক্রি করতে পারেন, মাত্র 1 বার বিক্রি করেছেন। না না, বিক্রি করার ডক্টর ইউনূসের বুদ্ধি তো আন্তর্জাতিক মানের। আপনি চিন্তা করেন যে একটা লোক, আপনি বিল ক্লিনটনের মতো মানুষের বন্ধু, হিলারি ক্লিনটনের সাথে বন্ধু, এর তো মিথ্যা কথা না। একটা মানুষের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক রয়েছে, ইমানুয়েল ম্যাক্রোর সম্পর্ক রয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বন্ধুত্ব রয়েছে। তা আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে একটা সিনেটরের সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, কংগ্রেসম্যানের সাথে যদি আপনার পারিবারিক সম্পর্ক থাকে, আপনার তো গর্বে আপনার আশেপাশে লোকই আসতে পারেন। আপনি নিউ ইয়র্কের মেয়রের বাসায় দাওয়াত খেতে গেছেন, ছবি টবি না দিয়ে আপনি থাকতে পারছেন। আপনি তো পুরো ফাটিয়ে ফেলেছেন যে ঠিক আছে এই দেখো আমি গেছি, মেয়রের বাসায় গেছি। তো সেখানে যদি আপনাকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত করতেন, আপনার গলায় একটা মালা পরিয়ে দিতেন, নিজের হাতে একটা মালা পরিয়ে দিতেন, সুলতানা আপনাকে মানে যাকে বলা হয় লেডি অফ দ্য ল্যাম্প, এর মানে পুরস্কার দিলাম।
আপনার 2 বছর আপনি খাওয়া-দাওয়া আপনার বন্ধ হয়ে যেত। আপনার হাত পা কাঁপত। এখন বারাক ওবামা, আমি তো ওখানে ছিলাম, ওই সময় আমেরিকাতে ছিলাম। বারাক ওবামা নিজে তাকে দাওয়াত করে, এবং ওই সময় আমি ঠিক ওয়াশিংটন ডিসিতে এবং হোয়াইট হাউসে আই ওয়াজ অলসো ইনভাইটেড। তো এখন বারাক ওবামা তাকে যেভাবে তার গলায়টা মালায় পরিয়ে দিয়েছেন আমেরিকার সর্বোচ্চ পুরস্কার দিয়ে, তো ওটার একটা গরম আছে না তার শরীরে, ওটার একটা ইগো আছে, ওটার বুদ্ধি আছে। ওই কাজগুলো করার জন্য তাকে তো অনেকগুলো কৌশল নিতে হয়েছে। আমরা যেখানে একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য, আমেরিকার একটা ভিসা পাওয়ার জন্য দরকার হলে মানে জীবন কুরবানি দিয়ে দিই, তো সেখানে আমেরিকার হোয়াইট হাউস থেকে তিনি যা নিয়ে আসছেন, তার জন্য তাকে অনেক বুদ্ধি করতে হয়েছে। তিনি বাংলাদেশে বসে এত সমস্যা, তো এত সমস্যা, তো এত সমস্যার মধ্যেও তার মাথা কতটা কাজ করে, তিনি ব্রিটেনের যে রাজা কিং, তার সেই তার দেওয়া পুরস্কারটা পেলেন। আর সেই পুরস্কারটা তো তারেক রহমান সাহেব পাইতে পারতেন, কিন্তু ইংল্যান্ডে থাকেন, উনি পাইলেন না কেন? মানে যে পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেলেন, সেটা তো তারেক রহমান সাহেব পাইতেন, এটা তো মির্জা ফখরুল পাইতে পারতেন, জামাতের আমিরকেও তো পাইতে পারতেন। এটা তো বেসিক্যালি ম্যাটার অফ নেগোসিয়েশন। এখন ওনাকে বলা হয়েছে বিশ্ব শান্তির জন্য কি দেবেন, বাংলাদেশে এত মব হয়েছে, এত কিছু হয়েছে, এখানে বাংলাদেশে শান্তি নেই, উনি বিশ্বের কোথায় শান্তি প্রতিষ্ঠা করছেন গত 1 বছরে বলেন। কিন্তু এই যে পুরস্কারটা তিনি পেয়েছেন, ইটস ওয়ান সর্ট অফ মার্কেটিং কোয়ালিটি, ওয়ান সর্ট অফ নেগোসিয়েশন, ওয়ান সর্ট অফ ব্র্যান্ডিং। তো এটা তো তারেক রহমান, এখন যদি আপনি বলেন যে তারেক রহমান সাহেব এটা পাইল না কেন, শেখ হাসিনা পাইল না কেন, জয় কি এই পুরস্কারটা পাওয়ার তার কি লোভ ছিল না? যদি এই বিপদের সময় পুতুল বা জয়কে এই ব্রিটেনের রাজা এই পুরস্কারটা দিতেন, ইভেন টিউলিপকে এই পুরস্কারটা দিতেন, আওয়ামী লীগের লোকের বাদ্যের সাথে আপনি থাকতে পারতেন লন্ডনে? থাকতেই পারতেন। নিউ ইয়র্ক শহরে দেখতেন যে সব মানুষ গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে যে এইরকম রত্ন, বাংলাদেশের রত্ন, দেশরত্ন শেখ হাসিনা, যাকে এইভাবে ইংল্যান্ডের এই পুরস্কার দিচ্ছে। এই জন্য যদি এই পুরস্কারটার জন্য আওয়ামী লীগকে যদি বলা হয়তো যে 1000 কোটি টাকা দাও, আওয়ামী লীগের লোকজন 1 মিনিটের মধ্যে 1000 কোটি টাকা দিতে রাজি হতো। তো সেই জায়গাটাতে ডক্টর ইউনূস 1000 কোটি টাকা দেন নাই। তো না দিয়ে তিনি এই যে পুরস্কারটা পেলেন, নিশ্চয় তার একটা যোগ্যতা। তো সেই যোগ্যতা আপনি তারেক রহমান সাহেবের তুলনা করা মানে এখানে মানে এটা মানে হচ্ছে না, তুলনা করা যায় না। তিনি অতুলনীয়, আনপ্যারালাল। তার প্রায় 300-র মতো ডক্টরেট ডিগ্রি আছে। ক্যান ইউ ফাইন্ড এনি সিঙ্গেল পারসন ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাজ এই যে 300-র মতো ডক্টরেট ডিগ্রি আছে? ক্যান ইউ ফাইন্ড এনি ম্যান, সিঙ্গেল ম্যান, এনি নোবেল লরিয়েট ইন দ্য ওয়ার্ল্ড, যার জন্য দুনিয়ার সব নোবেল লরিয়েট একসাথে একটা স্বাক্ষর করেছে? একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং নোবেল পুরস্কার হওয়ার পর থেকে আজ পর্যন্ত সমস্ত নোবেল লরিয়েটদেরকে একত্রে বসিয়ে একটা সিগনেচার করে যদি এই গত কয়েকশো বছর কেউ করে থাকে, এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। তা আপনি এর সঙ্গে তারেক রহমানকে তুলনা করবেন কেন? ইজ ইউনিক। এই এই মহাবিশ্বে মানে অতীতেও ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না, এখনো নেই এবং আগামীতেও থাকবেন না। তিনি বিধাতার একটা অপূর্ব সৃষ্টি। আল্লাহ তাকে আলাদাভাবে একটা যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। আপনি তার এই মুহূর্তে এখন প্রায় অলমোস্ট 20টার মতো ইউনিভার্সিটির তিনি সম্মানিত চ্যান্সেলর, অনারেবল চ্যান্সেলর। 20 বিগ ইউনিভার্সিটি, মানে এর মধ্যে ইউকের 2-3 ইউনিভার্সিটি আছে। ক্যান ইউ ফাইন্ড এনি বডি ইন বাংলা, মানে ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, যারা ভিন্ন দেশের নাগরিক হয়ে তাদেরকে 15-20টা ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি, তারা তাদের চ্যান্সেলর পদে নিয়োগ দিয়ে রেখেছে, অনারারি চ্যান্সেলর। তো কত দেশের নাগরিকত্ব তাকে দিয়ে রেখেছে। কিভাবে এত কিছু পারেন? ওই তো এত কিছু পারেন, আমরা বুঝি না বলি তো আমরা বাঙাল। আমরা বুঝি না বলে আমরা বাঙাল। আমরা শুধু না, আর কেউ তো পারে না। শুধু আমরাই না, পৃথিবীর অন্য কেউ তো পারে না, আপনি তো বলছেন। অন্য পারে না বলেই তো তারা ইউনূসকে সম্মান করে, তারা দেখে বলে ওয়াও, সো নাইস, সো বিগ। আর আমরা বলি যে ও বিগ কি, সে তো ছোট। আমাদের মতো চান্দা মাছ, আমাদের মতো পুঁটি মাছ, আমাদের মতো তিতপুটি মাছ, আমাদের মতো, আমরা ডক্টর ইউনূসকে আমাদের মতো পুঁটি মাছ মনে করছি। যদি সরপুটিও মনে করতাম তবু না হয় বুঝতাম। এই কারণে তো আমাদের উন্নয়ন হলো না। এই কারণে তো আমাদেরকে নিয়ে স্বয়ং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন যে 7.5 কোটি বাঙালিকে তুমি বিমুগ্ধ জননী রেখেছে বাঙালি করে, মানুষ করে না। আমাদের এখনো মানুষ হতে পারিনি রে ভাই, আমরা এখনো রয়ে গেছি সেই 7.5 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি। আমরা সেই বাঙালি। শেষ করব, জি হ্যাঁ। শেষ করব। এই যদি নির্বাচন হয়, আপনি কি নির্বাচন করবেন? প্রথমত আমি নির্বাচন করব না। আমি নির্বাচন করব না। সেটা আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি। এই অবস্থাতে নির্বাচন করব না। যদি ভবিষ্যতে একটা ভালো পরিবেশ আসে, যেখানে নির্বাচন হলে এবং পরবর্তীতে ক্ষমতা চলে গেলে জেলে যেতে না হয়, তারপরে শেষে
বাড়িঘর ছাড়তে না হয়, জনপ্রতিনিধির বাড়ি দিতে আগুন লাগানো হবে না, এই জিনিসটা না বোঝা পর্যন্ত, আমি অন্তরস্থলে কনফার্ম না হওয়া পর্যন্ত এই নির্বাচনের বা ইলেকশনের এদিকে আমি তাকাবো না। এটা হলো আমার ব্যক্তিগত যাকে বলা হয় ডিটারমিনেশন। আমি এখন যেভাবে সেবা করছি, টকশোতে কথা বলছি, ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো, এটা অনেক ভালো, সব দিকে ভালো। আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, ভালো ভয় আছে। কেন, মানে ইলেকশনে এত ভয় কেন? না, এটা ভয় না, বেজ্জতি হওয়ার একটা, মানে আপনি ইচ্ছে করে আপনার এটা তো ভয়ের ব্যাপার না। আমি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমি গত 7 মাসে আমি যে কথাবার্তা বলছি, এবার শেখ হাসিনার বিরুদ্ধে সে 2009 থেকে যে কথা বলছি, আপনি এসে সাহসী মানুষ বাংলাদেশে দেখান তো। সবাই তো পালাই গেছে বাংলাদেশ থেকে, আমি তো পালাই নেই। ঠিক আছে, আমি যাদের সাথে লড়াই করেছি, ফাইট করেছি এই বাংলাদেশে, তাদের সাথে ফাইট করেছে এরকম একটা সিঙ্গেল লোক দেখান তো বাংলাদেশে টিকে আছে। আমি যাদের সাথে এই বাংলাতে 2009 থেকে যাদের সাথে লড়াই করে সংগ্রাম করে ঢাকা শহরে এখনো হাঁটাচলা করছি, তাদের সঙ্গে ফাইট করে একটা সিঙ্গেল লোক এই ঢাকা শহরে আছে, বা ফাইট করার কথা কল্পনা করতে একটা সিঙ্গেল লোক দেখান এই বাংলাদেশে, দেখাতে পারবেন না। তো জানেন, এটা তো সাহসের বিষয় না। একটা জিনিস আছে, ইংরেজিতে একটা কথা আছে, তার বাংলা অর্থ হলো নির্বোধ বা বোকা এমন একটা প্রাণী যে ভয়াবহ জায়গাতে, যে সমস্ত জায়গাতে, ডেঞ্জারাস জায়গাতে শয়তান যেতে সাহস পায় না, বোকারা সেখানে চলে যায়। আমি আসলে নির্বুদ্ধিতার বোকার ওই পর্যায়ে যেতে চাই না। আমি স্পষ্ট দেখতেছি যেখানে ধরেন একজন সাবির হোসেন চৌধুরীর মতো একজন লোককে হ্যান্ডকাপ করিয়ে কোর্টে নিয়ে লাথি মারা হলো, যেখানে মাশরাফি বিন মুর্তজা, ওয়ান অফ দ্য মোস্ট যাকে বলে পপুলার, জনপ্রিয়, পাবলিক ওরিয়েন্টেড, সে তার একমাত্র অপরাধ আওয়ামী লীগ করেছে, তার বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তো সেখানে আগামীতে আমি বিএনপির মনোনয়ন নিয়ে করি বা যেভাবে করি, আমি যদি একটা ইলেকশন করি আর বিএনপি যদি অকালে ক্ষমতা হারায়, লাথি তো একটাও আমার বাইরে পড়বে না, আমি, আমার স্ত্রী, আমার সন্তান সবগুলোর জীবন হারাম হয়ে যাবে। তা আমার ছেলেকে আমি কেন বিপদে ফেলবো? আমার স্ত্রীকে, এটা তো নির্বুদ্ধিতা না, এটা তো রীতিমতো একটা পাষণ্ডের মতো কাজ। আমি সেই কাজ কেন করতে যাবো বলেন? কখনোই কি কাজ করতে যাবো না। ইটস নট এ ম্যাটার অফ ক্যারেজ, সাহসের, এটা সাহস বা কাপুরুষতার বিষয় না। এটা হলো মানুষ হিসেবে আল্লাহ যে আমাকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধির শুকরিয়া আদায় করা। আমি সেই শুকরিয়া আদায় করছি। তার মানে আগামী নির্বাচন যদি হয়ও, ফেব্রুয়ারিতে যদি হয়ও, সেই নির্বাচনটি আপনার বিবেচনায় ভালো হবে না, কিংবা আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এমন কোনো নির্বাচন হবে না, এটুকুই বুঝলাম। যদি কখনো ভালো নির্বাচন হয়, কখন ভালো নির্বাচন হবে বলে আপনার মনে হয়? এটা এবারও হতে পারে। মানে মূল ব্যাপার হলো তো রাজনীতির বিষয়টা এত দ্রুত, মানে শেখ হাসিনা যেদিন যাবেন, উনি তার আগের দিনে তো আমরা কেউ কল্পনা করিনি। আমি তো সকাল থেকেই, ওই 5ই আগস্ট সকাল থেকেই আমি রাস্তায় ছিলাম। মানে আমার পর্যায়ের কোনো লোক, আমি যে সময় বের হয়েছি ঝড়ের মধ্যে, একটা লোকও বলতে পারবে না ঘর থেকে বের হয়েছে। 5 তারিখে আমি সকাল 9টার সময় আমার বাসা থেকে বের হয়েছি, মুষলধারে বৃষ্টি ঢাকার শহরে। গোলাম মোল্লা রনির পর্যায়ে আছেন বিএনপির কোন একটা লোক, ওই দিন রাস্তায় ঘোরাফেরা করছেন, যদি বলতে পারে যে আমি ওই সময় রাস্তায় ছিলাম, আপনি জিজ্ঞেস করে দেখেন, ওপেন চ্যালেঞ্জ দিলাম। তো আমি তো সেই বের হওয়া মানুষ, সেরকম মানুষ, যখন কারফিউ চলছিল। তো বের হওয়ার পরে যদি 6 তারিখ থেকে যে সুযোগগুলো বাংলাদেশে এসেছে, তো সেই সুযোগ গ্রহণ করার মতো প্রফেশনালিজম, এক্সপেরিয়েন্স, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, কানেক্টিভিটি আমার ছিল, এখনো আছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা হয়েছেন, তাদের সবার চাইতে এখন যারা আছেন ইন পার্সন রিলেশন, মানে নূরজাহান বেগম সাহেবের সাথে ওনার যে সম্পর্ক, সে ধরেন ইন্টারনাল পারিবারিক সম্পর্ক, এর বাইরে অন্যান্য যারা এসছেন, আসিফ নজরুল বলেন, অন্যান্য যারা বলেন, রেজওয়ানা বলেন, তাদের সবার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার সম্পর্ক ভালো। কিন্তু আমি তো সুযোগ নেইনি কখনো। আচ্ছা, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করুন, এত মানুষ এত ব্যাংক দখল করলো, এত কিছু করলো, তারেক রহমান সাহেবের সাথে আমার যে সম্পর্ক, এখন যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবেন না যে আমার চেয়ে তারেক রহমান সাহেবের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল বা আছে। নো ওয়ান ক্যান। তো আমি তো সুযোগ নিচ্ছি না। আমি তো নির্বাচনী এলাকায় গিয়ে কখনো এটা মানে একদিনের জন্য যাইনি। মানে গত আগস্ট মাস থেকে, মানে 1809 যে আসছি, এরপর থেকে এলাকাতে যাইনি। আপনি বোঝার চেষ্টা করেন যে এটা হলো পরিস্থিতি বুঝতে পারা। কিন্তু যদি আমার সুযোগ নেওয়ার মানসিকতা থাকতো, তাহলে তো পটুয়াখালীতে আমি যদি যাই, এখন সেখানে পটুয়াখালীতে আলতাফ চৌধুরী সাহেব আছেন, অন্যান্য যারা আছেন, পটুয়াখালীর রাজনীতি যারা করেন, ইভেন বরিশাল বিভাগে যারা রাজনীতি করেন, টোটাল বরিশাল বিভাগে, তো দলীয় হাইকমান্ডের সাথে আপনি মির্জা ফখরুল ধরেন, প্রেসিডেন্ট মেম্বার যারা আছেন তারা ধরেন, তারেক রহমান সাহেব ধরেন, বেগম জিয়া বলেন, আমার সাথে ভালো সম্পর্ক বরিশাল বিভাগে ক্লেম করতে পারবে না কেউ, নো ওয়ান। দলের ভিতরেও পারবে না, বাইরেও পারবে না। এমনকি
মানে অন্য যারা বাইরের লোক আছেন তারা কেউ পারবেন না, কিন্তু আমি তো বরিশাল যাইনি, আমি কোনো সুযোগ নেইনি, তো এটাকে আপনি কি বলবেন? এটা একটা আত্মসংযম, বুঝতে পারা যে ইটস নট গুড। বুঝতে পেরেছি। যাক, গোলাম মোল্লা রনি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে ধন্যবাদ। আজকে যুক্ত হওয়ার জন্য, অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। শেষ যদি কিছু বলতে চান। না, আমি চাই যে আমার মাতৃভূমিটা ভালো থাকুক, এখানে গণতন্ত্রটা অব্যাহত থাকুক, সম্মানিত লোকের সম্মান থাকুক, মর্যাদা থাকুক, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই পরিণত বয়সে তিনি আসছেন, তিনি যদি না আসতেন ওই সময়টাতে আমাদের আসলে অনেক ক্ষতি হয়ে যেত। মানে তিনি যে ওই সময়টাতে এসেছেন আসলে আমাদের সকলের ভরসাটা আসলে তার উপর ছিল এবং আমরা সবাই মেনে নিয়েছি। তো তার একটা সম্মানজনক বিদায় হোক, এটা আমার আশা এবং এটা আমার প্রার্থনা। আমি চাই না যে আগামীতে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। জি, বুঝতে পেরেছি, কিন্তু সেটি আপনার সেই চাওয়া পূরণ হবে কিনা আমরা কেউ জানি না, কারণ পরিস্থিতি ক্রমশই জটিলতার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু সবকিছুরই একটা শেষ আছে, আমরা সেই শেষের অপেক্ষায় আছি। জনাব গোলাম মোল্লা রনি, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে থাকার জন্য। আপনি ভালো থাকুন। আপনি থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজন।